ভাইয়া, আ আমি আসলে রোহান তার কথা শেষ করতে না দিয়েই হু, হু করে কেঁদে উঠল। নিজেকে আর স্বাভাবিক রাখতে পারছে না কোনোভাবেই। আমি জানি তুই কোনোদিনও আমাকে ওভাবে ভালোবাসিসনি। এটাই বলবি তো? কিন্তু একটুখানি ভালোবাসলে কি এমন ক্ষতি হতো? বল তো না হয়। এটা অনাথ এতিম ছেলেকে দিয়ে চেয়ে দোয়া করে সারা জীবন আমার হতে থেকে যেতি। রোহনের এই তীব্র আর্তনাদ বাতাসে মিলে গেল। আর মন নিষ্পলক চেয়ে শুধু নিজেকে শৈশবে চেনা ভাইটার এই ধ্বংসস্তূপ দেখে যাওয়া রূপ দেখতে লাগলো। আজ বাপের বাড়ি ফেরার সাথে আনন্দ তার এক নিমিষে বিষাদে পরিণত হলো। মানুষটা আজও তার অপেক্ষায় ছিল। রোহান ভাইয়া শোনো, মৌ মৃদু কণ্ঠে ডাকলো, কিন্তু রোহান যেন আজ কোনো বরং সে আকুল গলায় বলল, ফুল ফিরিয়ে আয় না আমার কাছে। আমি এখনো তোকে সম্পূর্ণ আপন করে নিতে রাজি। গড প্রমিস, কখনো তোর অতীত নিয়ে একটা প্রশ্নও তুলবো না। সারা জীবন তোকে বুকে দিয়ে ভালোবেসে আগলে রাখবো। আয় না ফুল, ফিরে আয় আমার কাছে। রোহনের এই বুক ফাটা আকুতি শুনে মুখ ভেতর থেকে দুমুচড়ে ভেঙে যাচ্ছে। সেই মানুষটাকে কিভাবে বোঝাবে যে সে জন্মবধি তাকে শুধু নিজের আপন বড় ভাই ভেবেই এসেছে? যাকে সে ভাই হিসেবে দেখেছে তাকে কিভাবে নিজের জীবনসঙ্গী হিসেবে কল্পনা করবে? মৌ তার কাঁপা কাঁপা গলা বুক ভরা কষ্ট নিয়ে বলল, আমার বিয়ে হয়ে গিয়েছে রোহন ভাইয়া। প্লিজ আমার এই সাজানো সংসারটা তুমি ভেঙে দিও না। আমি সত্যি বড্ড ভালোবাসি আমার প্রফেসর সাহেবকে। তাকে ফেলে আমি কখনো তোমার হাত হতে পারবো না, কোনোদিনও না। মৌয়ের মুখে এই কথা শুনে রোহান একদম স্তব্ধ হয়ে গেল। সে শুকনো মুখে ফিসফিস করে, তাহলে আমার মাঝে ঠিক কি কমতি ছিল যে আমাকে ভালোবাসতে পারলি না ফুল? আমি কি সত্যি তোকে ও তোর অযোগ্য ছিলাম? তোর সাথে কি আমাকে বড্ড বেশি বেমানান লাগতো বল? রোহানের এই অসহায় প্রশ্নে মেহেরের বুকটা এক এফোর এফোর করে দিল। ও আর দাঁড়িয়ে থাকার মতো শক্তি পেল না। নিজের অজান্তে দু চোখে বেয়ে অবাধ্য অস্ত্রধারা গড়িয়ে পড়ল তার। মৌ ততক্ষণে নিজের কান্নায় ভেঙে পড়ে হিতাহিত জ্ঞান হারিয়ে দৌড়ে সিঁড়ি বেয়ে উপরে উঠতে লাগলো। সে যদি একবারের জন্যও জানতো যে রোহান আজ এখানে ফিরে এসেছে, তবে সে কখনো এই বাপের বাড়ি ফিরে আসার বায়না করতো না। সে ঝড়ের গতিতে নিজেদের রুমে এসে ঢুকলো। রুমে ঢুকে কোনো দিকে না তাকে বিছানা পাশে দাঁড়িয়ে থাকা উজান চওড়া বুকে গিয়ে আসতে পড়লো এবং তাকে শক্ত করে জড়িয়ে ধরে হাওমাও করে কেঁদে উঠলো। উজান নিজের পিচ্চি বউটাকে এভাবে ঝড়ের মতো এসে বুকে জড়িয়ে ধরে কাঁপতে দেখে বিচলিত হয়ে পড়ল। সে অত্যন্ত উদ্বিগ্ন ও চিহ্নিত কণ্ঠে শুধালো, পিচ্চি কি হয়েছে তোমার? কাঁদছো কেন? এমন করে বলো আমায়। মৌ কোনো উত্তর দিল না। সে শুধু উজানের শার্টের কলার খামচে ধরে অবুঝ বাচ্চাদের মতো কেঁদে চলল। উজান তাকে শান্ত করার আপ্রাণ চেষ্টা করেও বারবার ব্যর্থ হচ্ছিল। সে মৌয়ের গাল দুটো নিজের হাতে মুঠোয় নিয়ে আবার আকুল স্বরে বলল, এই পিচ্চি বলো না, কি হয়েছে? কেউ কিছু বলেছে তোমায়? আমায় বলো, আমি বাড়ি ফিরে যাব প্রফেসর সাহেব। আমায় প্লিজ ওই বাড়িতে ফিরিয়ে নিয়ে যান। চলুন, আমি এখানে আর এক মুহূর্তে থাকবো না। আমার ভীষণ কষ্ট হচ্ছে, খুব কষ্ট হচ্ছে আমার। ময়ের এই কান্না ভেজা কণ্ঠে আকুল মিনতি সরে উজানের নিজের বুকটা এক তীব্র যন্ত্রণায় মোচড় দিয়ে উঠল। সে কিছুতেই হিসাব মেলাতে পারছে না যে মেয়েটা বাপের বাড়ি আসার আনন্দে সকলে নাচানাচি করছিল, সে এখানে পা রাখতে হঠাৎ এমন চলে যাওয়ার জন্য কেন ছটফট করছে। উজান আলতো করে ময়ের চিবুক ধরে মুখটা নিজের দিকে ওপরে তুলল। পিচ্চি কি হয়েছে তোমার? এমন করছো কেন? তুমি নিজেই তো বাপের বাড়ি আসার জন্য ঠিক কতটা এক্সাইটেড ছিলে, তাহলে এখন কেন এমন বলছো? কিন্তু আমি এখন এখানে থাকতে চাই না। মৌ উজানের বুকে কপাল ঠেলিয়ে ঢুকে উঠলো। আপনি আমাকে ভালোবাসেন তো? ভালোবাসেন তো আমায়? তাহলে চলুন আমরা এখনই চলে যাই। আমার এখানে একদম দম বন্ধ হয়ে আসছে, প্লিজ চলুন। উজানের মৌয়ের কথায় পাগলামি দেখে তাকে পরম মায়ায় নিজের বুকের সাথে আরো শক্ত করে মিশিয়ে রাখলো। তার কপালে মাথায় স্নেহ গম্ভীর চুমুকে দিয়ে অতি ধীরে নরম গলায় বোঝাতে লাগলো, ট্রাই টু আন্ডারস্ট্যান্ড পিচ্ছি। আমরা এইমাত্র ঢাকা থেকে এসে পৌঁছালাম। এখন যদি হুট করে কাউকে কিছু না বলে আমরা চলে যাই, তবে আব্বা আম্মা মনে অনেক কষ্ট পাবে। আমার লক্ষ্মী বউটা নিশ্চয়ই এমন কিছু করবে না যাতে বড়রা কষ্ট পায়, তাই না? আমরা যাবো তো, জাস্ট আর কিছুদিন এখানে সবার সাথে থেকে তারপর চলে যাব, প্রমিস করছি তোমায়। মৌ আর কোনো কথা বলো না। সে নিজের মনের কথাগুলো মনে চেপে রেখে উজানের চওড়া বুকের দিকে অসহায় দৃষ্টিতে তাকিয়ে মনে মনে বিড়বিড় করে উঠলো, আপনাকে আমি কিভাবে বোঝাবো প্রফেসর সাহেব? আমি এখানে থাকলে যে আমার শৈশবের চেনা অন্য কোনো একটা মানুষ একেবারে ভেঙে গুঁড়ো গুঁড়ো হয়ে যাবে। আমি তো তাকে কষ্ট দিতে চাই না। কেন এমন এক পরিস্থিতিতে আমায় ফেলেছে মাবুদ? মৌয়ের শরীরটা এখনো হালকা কাঁপছিল। সে কিছুক্ষণ উজানের দিকে নিভু নিভু দৃষ্টিতে তাকিয়ে রইল। তারপর ধীরে পায়ে নিজের জামা কাপড় নিয়ে ওয়াশরুমে চলে গেল শাওয়ার নিতে। উজান বিছানায় উঠে মৌয়ের এই আকম্পিত ও রহস্যময় পরিবর্তন দেখে মনে মনে ভীষণ অবাক হলেন। তবে সে এই মুহূর্তে বিষয়টি নিয়ে আর বেশি ঘাটাঘাটি করতে চাইল না। সে একটা দীর্ঘ শ্বাস ফেলে রুমের বাইরে এসে তন্ময়কে ডাকলো এবং দুজনে মিলে নিজেদের মাঝে কিছু গুরুত্বপূর্ণ কথা বলতে লাগলো। মৌ শাওয়ার শেষ করে ফ্রেশ হয়ে রুমে ঢুকলো, কিন্তু পুরো রুম উজান না দেখে বেশ অবাক হলো, কারণ উজান এখানকার তেমন কিছু চেনে না, চেনার কোনো মানুষও নেই। তাহলে এই পরান্ত বিকেলে সে একা একা গেল কোথায়? মৌ নিজেই ভেজা চুলগুলো তোয়ালে দিয়ে কিছুটা ঠিক করে
নিয়ে উজানকে খুঁজতে রুম থেকে বেরিয়ে পড়লো। নিচে নেমে নিজের মায়ের কাছে উজানকে খোঁজ করেও কোনো হদিস মিলল না। বাধ্য হয়ে সে নিজের ধীরে পায়ে বাইরে উঠোনের সামনের দিকে দাঁড়ালো। চারপাশে তখন ধীরে ধীরে গোধূলি আলোয় মুছে সন্ধ্যায় নামেছে। ঠিক এই সময় বাড়ির সদর দরজা দিয়ে প্রচণ্ড বিধ্বস্ত ও উস্কোখুষ্ট অবস্থায় রোহান ভেতরে ঢুকলো। মৌ তাকে দেখে অস্থির বোধ করলো এবং দ্রুত তার পাশ কাটিয়ে ভেতরে চলে যেতে চাইলো, কিন্তু রোহান তাকে সুযোগ দিল না। সে এক ঝোঁটায় এসে মৌয়ের একদম মুখোমুখি দাঁড়িয়ে পট আটকে দিল। হুট করে রোহানকে এভাবে সামনে চলে আসতে দেখে মৌ খানিকটা ঘাবড়ে গেল। সে ভয়ে ভয়ে তোতলাতে তোতলাতে বলল, তুমি এখানে? মানলাম তুমি আমাকে ভালোবাসিস না, তাই বলে আমি তোর একটু কাছেও আসতে পারবো না ফুল। এই নে তোর ফেভারিট চকলেট। রোহান নিজের পকেট থেকে বেশ বড় একটা চকলেট মৌয়ের দিকে এগিয়ে দিল। মৌ প্রথমে কিছুতেই ওটা নিতে চাইছিল না, কিন্তু রোহানের জোরাজোরি আর এক গুয়ের দৃষ্টি দেখে সে বাধ্য হয়ে কাঁপা কাঁপা হাতে বক্সটা নিয়ে মুঠোয় নিল। অত্যন্ত মিনমিন স্বরে বলল, থ্যাঙ্কস ভাইয়া। রোহানের বুক চিরে একটা দীর্ঘশ্বাস বেরিয়ে এলো। এতটা বদলে গেল কিভাবে ফুল? তুই কি আগে কখনো আমার সাথে এমন ব্যবহার করতি? আমি রুমে যাব, প্লিজ আমাকে যেতে দাও। মৌ পুরো বিষয়টা এড়িয়ে যাওয়ার জন্য দ্রুত পা বাড়িয়ে চলে যেতে চাইল, কিন্তু রোহান এক চুলো সরল না, বরং পাহাড়ের মতো অটল হয়ে তার সামনে দাঁড়িয়ে রইল। উজানের অনুপস্থিতিতে রোহানের এমন আচরণে এবার মৌয়ের মনে মনে বেশ রাগ হলো, কিন্তু পরিস্থিতিতে কথা চিন্তায় সে মুখে কিছু বলল না। ঠিক তখনই রোহানের সেই চেনা কুলি আরো কানে কাছে ভেসে এলো, এই ইতিম ছেলেটাকে একটু ভালোবাসলি না ফুল? মায়ায় অবসর ও তীব্র ঘৃণায় রোহানের মুখে আরো সেই একই প্রশ্ন শুনে মৌ চমকে চমকে তার দিকে তাকালো। সে যতই এই মানুষটার থেকে নিজে দূরে সরিয়ে রাখতে চাইছে, পরিস্থিতি ঠিক ততটাই তাকে রোহানের মুখোমুখি এনে দাঁড় করাচ্ছে। সে এক চরম অসহায় ও বিরক্ত দৃষ্টিতে রোহানের দিকে চেয়ে বলল, ভাইয়া তুমি সেই একই কথা কেন বারবার বলছো? বলো তো, তুমি তো খুব ভালো করে জানো যে আমি এখন একজনের বিবাহিত নারী, অন্য একজনের আমানত। তবুও তুমি কেন আমার সামনে বারবার এমন করছো? আমার সত্যি এসব শুনতে বিন্দুমাত্র ভালো লাগছে না, প্লিজ আমাকে রেহাই দাও তুমি। রোহান মৌয়ের চোখের দিকে চেয়ে এক অদ্ভুত অন্ধ ঘোরের উঠে, তাহলে তুমি এই ছেড়ে ছুড়ে আমায় হয়ে যা ফুল, শুধু আমার হয়ে যা। রোহানের মুখে এমন অনৈতিক দাবি শুনে মৌয়ের ভেতরে সব মায়ায় এক নিমিষে উগড়ে গেল। তার বদলে চোখের কোণে উপচে পড়ল তীব্র ঘৃণা। যে মানুষটার উপর কিছুক্ষণ আগেও তার মনের ভেতরে আকাশ করুণ মায়া হচ্ছিল, এখন তার জন্য শুধু ঘৃণায় দানা বেঁধেছে। নিজেকে বিবাহিত জানার পরেও ছেলেটা বারবার একই নোংরামি দাবি তুলেছে কিভাবে? মৌ আর নিজেকে শান্ত রাখতে পারলে না। সে রাগেও ক্ষোভে ফেটে পড়ে তীব্র কণ্ঠে বলে উঠল, প্লিজ এবার অন্তত থামো ভাইয়া। তুমি কি ভুলে যাচ্ছ প্রফেসর সাহেব তোমার নিজের বেস্ট ফ্রেন্ড, আর তুমি আজ বন্ধুসল ভাই হয়ে নিজের সেই কলিজার বন্ধু ভালোবাসাকে এভাবে কেড়ে নিতে চাইছো? তোমার নিজের বিবেকের একটু বাঁচছে না? রোহান যেই কিছু একটা বলতে যাবে, ঠিক তখনই পেছন থেকে একটা গম্ভীরপূর্ণ পুরুষালী কণ্ঠস্বর প্রতিদ্বন্দ্বিত হলো, এই ভর সন্ধ্যাবেলায় উঠোনে দাঁড়িয়ে কি করছো পিচ্ছি? উজানের কে দেখতে পেয়ে মৌয়ের চোখে মুখে যেন প্রাণ ফিরে এলো। সে একগাল মিষ্টি হাসি ফুলিয়ে রোহানের দিকে তাকিয়ে সম্পূর্ণ মুখ ফিরিয়ে সোজা গিয়ে উজানের চওড়া বুকে আছড়ে পড়লো। উজানের পরম যত্নে তাকে নিজের বাহুবন্ধনে জড়িয়ে নিল। পেছন থেকে রোহানের অত্যন্ত রক্তিম ও হিংস্র দৃষ্টিতে তাকিয়ে রইল তাদের এই নিরিবিল দিকে। তার বুকের ভেতরটা ঈর্ষা ও তীব্র ক্ষোভে ফেটে পড়ার উপক্রম হচ্ছিল। নিজের ভালোবাসার মানুষকে নিজেরই প্রাণের বন্ধু উজানের বাহু লগ্ন অবস্থায় কোনোভাবে সহ্য করতে পারছিল না সে। সে নিজের হাতের মুঠোয় শক্ত করে ধরে মনে মনে বিড়বিড় করলো, না, আমি বিবেকে একটু বাঁচছে না ফুল। তোকে নিয়ে নিজের করে পাওয়ার জন্য রোহান তালুকদার সব করতে পারে। দরকার হলে নিজের বেস্ট ফ্রেন্ড উজানকেও দুনিয়া থেকে সরে দিতেও সে এক পাও পিছু হাঁটবে না। রোহান তালুকদারের এখনো তুই চিনতে পারিসনি ফুল। সে বাইরে থেকে যতটা শান্ত, ভেতরে ঠিক ততটাই ভয়ঙ্কর। কি রে রোহান, এভাবে চুপ করে আছিস কেন? কিছু বলিস না যে? হঠাৎ উজানের কণ্ঠস্বর পেয়ে রোহানের ঘোর কাটলো। রোহান মুহূর্তের মধ্যে নিজের কঠিন মুখের উপর এক মেকি হাসি প্রবেল লাগিয়ে অত্যন্ত স্বাভাবিক গলায় আওড়ালো, দোস্ত তুই কি আসলে অনেক লাকি। দেখ আমার মিষ্টি ফুলকে, আমার এই ছোট্ট বোনটার মতো মৌকে তুই নিজের করে পেয়েছিস। তবে হ্যাঁ, একটু সাবধানে থাকিস কিন্তু। আজকাল চারদিকে তো শকুনের অভাব নেই, কখন কে শখের জিনিসের নজর দেয় বলা তো যায় না। উজান নিজের দুই ভ্রু কুঁচকে কিছু সময় রোহানের দিকে তাকিয়ে রইল। রোহানের এই দায়বদ্ধ কথা ভেতরে আসল গভীরতা উজান ঠিক বুঝতে পারল না। তবে সে আলতো করে হেসে আত্মবিশ্বাসের সুরে জবাব দিল, শকুন বা শেয়ালি যাই হোক থাকুক না কেন, আমার অর্ধাঙ্গিনীর দিকে যে হাত বাড়ানোর দুঃসাহস দেখাবে তাকে জ্যান্ত কবর দিয়ে উজান চৌধুরী বুক একটু কাঁপবে না। বাই দা ওয়ে, এবার ভেতরে চল। রোহান আগে আগে ভেতরে চলে গেল এবং উজানও মৌ পিছু পিছু বাড়ির ভেতরে প্রবেশ করলো। হাতটার মাঝে হুট করে উজানের মেয়েটার হাত নিজের হাতে মুঠোয় নিজে চমকে উঠলো। সে থমকে দাঁড়িয়ে মোলের মুখের দিকে তাকিয়ে বেশ চিহ্নিত স্বরে বলল, পিচ্ছি তোমার গা এত গরম কেন? জ্বর এসেছে নাকি? শরীর খুব খারাপ লাগছে তোমার? মৌ নিজের ভেতরে মানসিক ঝড় ও অসুস্থতা উজানের সামনে প্রকাশ করতে চাইল না। সে জোর করে মুখে এক চিলেতে হাসি ফুটিয়ে বলল, না না না, এমনি। আপনি চলুন তো ইফাত ভাই, মেহুল সবাই দাদি রুমে আমাদের জন্য ওয়েট করেছে। কিন্তু তন্ময় ভাই কোথায়? মাগরিবের আজান তো দিয়েই দিল, এই সন্ধ্যাবেলায় সে একা একা কোথায় গেল?
আসরে একটু পরেই ও আমাদের সবার জন্য গরম গরম সিঙ্গারা আর পুরি আনতে বাজারে গিয়েছে। চলো এবার। এরপর আর তাদের মাঝে কোনো কথা হলো না। মৌ সোজা দাদির রুমের দিকে চলে গেল আর উজান ফ্রেশ হওয়ার জন্য নিজেদের রুমে ঢুকলো। ফ্রেশ হয়ে কিছুক্ষণ পরও সে গিয়ে হাজির হলো দাদির রুমে। রুমে গিয়ে দেখলো সবাই বিছানায় গোল হয়ে বেশ জমিয়ে বসে আছে। ইফাত বরাবরের মতোই মেহেরের একদম নিজে গা ঘেঁষে বসিয়ে রেখেছে। মৌ তার দাবি রোকেয়া বেগমের কোলে মাথা রেখে শান্ত হয়ে শুয়ে আছে। আর রোহান মৌয়ের বেশ কিছুক্ষণ করে বসে আছে তার ঠিক পাশে তন্ময়। রোহানকে মৌয়ের এত কাছাকাছি বসতে থেকে উজানের ভেতরে অধিকার বোধ চট করে জেগে উঠল। তার রাগে মেজাজটা শক্ত হয়ে গেল, তবে নিজে সেই ঈর্ষা বাইরে প্রকাশ না করে অত্যন্ত চতুর্থর সাথে গিয়ে সরাসরি মৌয়ের রোহানের ঠিক মাঝখানটায় বসে পড়লো। বসে সে হ্যাঁচকা টানে মৌকে দাদির কোলে থেকে সরিয়ে নিজের বুকের সাথে জড়িয়ে নিল। তারপর মৌয়ের দাদির দিকে তাকিয়ে বাঁকা হেসে বলে উঠল, সরি সুইটহার্ট। উজান চৌধুরী তার ওয়াইফকে কারোর সাথে শেয়ার করতে পারেন না, এমনকি আপনার সাথেও নয়। ওকে বুকে আগলে রাখার জন্য উজান চৌধুরী একাই 100। সো আপনি একটু সোজা হয়ে বসুন তো। রোকেয়া বেগমের মুখে পান চিবাতে চিবাতে উজানের এমন পাগলামি দেখে হেসে উঠল। তার দুই আদুরে নাতি যে উজান আর ইফাতের মতো ছেলেদের মাথায় মুকুট হয়ে আছে তা দেখে বুড়ো মানুষের মনটা শান্তিতে ভরে উঠল। মাঝেই উজান হঠাৎ রোহানের দিকে তাকিয়ে হাসি মুখে জিজ্ঞেস করলো, আচ্ছা রোহান, এবার তুই বিয়ে করবি কবে বলতো? তোর সেই মনের মানুষটার নামটা এবার প্রকাশ কর ভাই। এবার না তোর বিয়েটা খেয়ে আমরা একেবারে দল নিয়ে ঢাকায় নিয়ে ফিরবো। কি বলিস? তো বন্ধুর কথা তাল মিলিয়ে তন্ময়ের মুখচোখা ভঙ্গিতে বলে উঠলো, একদম ঠিক বলেছিস উজান। বিয়ে করলি, ইফা তো বিয়ে করে ফেললো, এখন রোহান একটা বিয়ে করলেই ফেলুক না। ও বিয়ে করলে না হয় আমি ওর শালিকে পটিয়ে ডিরেক্ট বিয়ে করে একবার বসিয়ে ফেলবো। কি বলিস তোর? তন্ময়ের এই রসালো রসিকতা সবাই হো হো করে হেসে উঠলো। কিন্তু ঠিক তখনই রোহানের একটিমাত্র বাক্য পুরো রুমে হাসি ভেসে 1 সেকেন্ডে স্তব্ধ হয়ে গেল। আমার বাগানের ফুল যে অন্য বাগানের ঘরে বেঁধেছে। হোয়াট? তোর ভালোবাসার ফুলে অন্য কোথাও বিয়ে হয়ে গিয়েছে আর তুই সেটা আমাদের এখনো বলেছিস? তুই তো মেয়েটাকে অনেক ভালোবাসিস, তবে তুই তাকে আটকালি না কেন? রোহান এবার সরাসরি ময়ের চোখের দিকে নিজের তীক্ষ্ণ শক্ত নিবদ্ধন করে গম্ভীর গলায় বলল, আগে যদি জানতাম আমার চোখের আড়ালে আমার সেই ভালোবাসার ফুল অন্য কারো ঘরে হয়ে যাবে, তবে কি আর আমি অমন করে বিদেশ মাটিতে মুখ বুজে পড়ে থাকতাম? আমি তো দেশে ফিরে এসে নির্মল সত্যটা জানতে পারলাম। তো এখন কি করবি? ওই মেয়েটাকে ভুলে যাবি? উজান উৎসুক হয়ে জিজ্ঞেস করলো। যাতে নিজের বাগানের একমাত্র ফুল করতে চেয়েছি তাকে আমি ভুলবো কিভাবে বলতো? রহনের গলায় এক চরম জেদ ও হিংসা ফুটে উঠলো। উজান কপাল কুঁচকে আবার প্রশ্ন করলো, তাহলে মেয়েটির স্বামী তার কি হবে? রোহান চোখের পলক না ফেলে ঠান্ডা ও মাথায় উত্তর দিল, শুট করে দেব, ফুল অনলি। পরবর্তী গল্প পেতে আমার চ্যানেলটি সবার আগে সাবস্ক্রাইব করে রাখবেন। ধন্যবাদ। গল্প প্রফেসর উজান চৌধুরী চলবে।